হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার প্রিভিয়াস একটা ভিডিওর কন্টিনিউশন করছি। ওই প্রিভিয়াস ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের মধ্যে যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা ওই লিংক থেকে প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে, তবে গিয়ে আজকের এই ভিডিওটা ভালো মতো বোঝা যাবে। আদারওয়াইজ ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে। তো আগের ভিডিওতে আমি ওয়ান ডাইমেনশনাল মোশনের এই 5টা ইকুয়েশনকে এস্টাবলিশ করা দেখিয়েছি। দুটো পদ্ধতিতে আমি ইকুয়েশনগুলোকে এস্টাবলিশ করা দেখিয়েছিলাম। একটা নর্মাল অ্যালজাব্রিক প্রসেস আর আরেকটা ইয়ের সাহায্যে, গ্রাফের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা এস্টাবলিশ করেছি। আর সেখানে দুই রকম লেখচিত্র এসেছিল। আমরা জানি একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম অর্থাৎ সরণ সময় লেখচিত্র, আর একটা ভেলোসিটি টাইম অর্থাৎ বেগ সময় লেখচিত্র। এখানে সরণ সময় লেখচিত্রে দেখা গেছিল যদি ভিটা ধ্রুবক থাকে তাহলে লেখচিত্র সরলরেখা আসবে, অর্থাৎ বেগ যদি সময়ের সাথে পরিবর্তন না হয় সেক্ষেত্রে S=VT ফর্মুলাটা যদি আমি রাখি তাহলে সেটা একটা মূল বিন্দুগামী সরলরেখা দেয়, একটা স্ট্রেট লাইন দেয়। স্ট্রেট লাইনটা অবশ্যই 0 0 বিন্দু দিয়ে যাবে, সেটা সরলরেখা হবে। আর যদি কোনোভাবে তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন থাকে, অবশ্যই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আমি যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমি মূলত ফোকাস করছি ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড বডির জন্য। যদি অ্যাক্সেলারেশনটা চেঞ্জ করে সেক্ষেত্রে সেটা আমাদের আপাতত এখানকার আলোচনার বিষয় নয়। তো আর বলছিলাম যদি অ্যাক্সেলারেটেড থাকে অর্থাৎ ভেলোসিটি যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে গ্রাফটা এরকম নেচার দেখাবে, কারণ আস্তে আস্তে স্লোপটা বাড়তে থাকবে। আমরা জেনেছিলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে স্লোপ নতি থেকে আমরা ভেলোসিটি পাই। আর ভেলোসিটি ইনক্রিজিং মানে নতিটা ইনক্রিজিং মানে থিটাটা ইনক্রিজিং, অ্যাঙ্গেলটা ইনক্রিজ করতে থাকবে। তার জন্য গ্রাফটা এরকম উপর দিকে যাবে। আর যদি দেখা যায় যে টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা কমছে অর্থাৎ ডিসিলারেটেড হচ্ছে, রিটার্ডেড হচ্ছে মোশনটা, সেক্ষেত্রে কিন্তু মন্দন কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা নিচের দিকে আসবে। আর ভেলোসিটি টাইম গ্রাফে যেটা আমি বলছিলাম যে এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের কথা দেখানো হচ্ছে। এই দুটো ক্ষেত্রে কিন্তু ভি ইনক্রিজ করছে কিংবা ডিক্রিজ করছে, অর্থাৎ বেগটা বাড়ছে অথবা কমছে, সেক্ষেত্রে কিন্তু ত্বরণ কিংবা মন্দনটা ইউনিফর্ম একদম ধ্রুবক থাকছে। এখানে ত্বরণ কিংবা মন্দন কিন্তু চেঞ্জ করছে না, ধ্রুবক ত্বরণে অথবা ধ্রুবক মন্দনে। আর ধ্রুবক ত্বরণে দেখিয়েছিলাম যে গ্রাফটা যদি ধ্রুবক ত্বরণ হয় সেক্ষেত্রে ভেলোসিটি টাইম গ্রাফটা এরকম একটা স্ট্রেট লাইন হবে। সেক্ষেত্রে স্ট্রেট লাইনটা একটা ইন্টারসেক্ট করবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। এই ইন্টারসেক্টটা আমাকে কি দেয়? এই ইন্টারসেক্টটা থেকে আমরা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, যেই বেগে আমি যখন টাইম ক্যালকুলেট করা শুরু করেছিলাম, যেই বেগে ছিল ওই মুহূর্তে টাইমটা যখন ক্যালকুলেট করা শুরু করেছিলাম এক্সপেরিমেন্টালি স্পিকিং, তো যখন টিটা 0 ছিল অর্থাৎ শুরুতে ভেলোসিটি ছিল ইউ, তারপরে কোনো একটা টাইম টি পরে ভেলোসিটি ছিল ভি, আর সেখান থেকে এই ফর্মুলাটা এসেছিল। এখন যদি প্লাস হয়, এখানে প্লাস মাইনাস কেন বলছিলাম? আমি আগের দিনও বলেছিলাম যে প্লাস অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণের জন্য আর মাইনাস রিটার্ডেশন অর্থাৎ মন্দনের জন্য। আর এই গ্রাফটাও যদি মন্দনে থাকে, মন্দনের গ্রাফটা দেখতে এরকম হবে। যে তাহলে মন্দনের ক্ষেত্রে ধরলাম ইনিশিয়াল ভেলোসিটিটা সাপোজ ইউ আর ফাইনাল ভেলোসিটিটা আমি ধরলাম সাপোজ ভি। মন্দনের ক্ষেত্রে দেখাচ্ছি এটা। যদি ভি হয় তাহলে গ্রাফটা এরকম যাচ্ছে, গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হবে। এটা আমি আগের দিন দেখিয়েছিলাম। তো এটা এ যদি এখানে ধরে নিই, এখানে আমি ধরছি যে ডিসিলারেটেড মোশনের জন্য অর্থাৎ ইউনিফর্ম রিটার্ডেশনের জন্য। আর এই গ্রাফটা আমি বলেছিলাম অ্যাক্সেলারেশনের জন্য, এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তো অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সম্পর্কিত বক্তব্যগুলো ছিল আগের ভিডিওতে। আজকে আমরা সেম ইকুয়েশনগুলোই আমরা এখানে এস্টাবলিশ করব। যে ইকুয়েশনগুলো আগের দিন এস্টাবলিশ করা হয়েছে আমরা সেম ইকুয়েশনই এস্টাবলিশ করব, কিন্তু আমরা এবার ক্যালকুলাসের কনসেপ্টটাকে নেব, কারণ ক্যালকুলাসের কনসেপ্টটাই ফিজিক্সের জন্য বেশি কার্যকারী হয় রাদার দেন আমার অ্যালজাব্রিক প্রসেস
অ্যালজেব্রিক প্রসেস থেকে ক্যালকুলাস প্রসেসটা অনেকটা বেশি জেনারেলাইজ এবং বেশি কনসেপচুয়াল। তো আজকে সেই বিষয়ে আমি আসব। তো আগের দিন সরণের যে আমরা সংজ্ঞাটা দেখেছি যে সময় সাপেক্ষে যে কোনো একটা নির্দিষ্ট দিকে যে স্থান যতটা পরিমাণ স্থান পরিবর্তন হয়, যতটা পরিমাণ দূরত্ব যায় একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু, সেই দূরত্বটাকে বলি আমরা সরণ। আর সেক্ষেত্রে বেগের রাশিমালাটা কি এসেছিল, আমরা বলেছিলাম যে সরণের হারকে বলা হয় বেগ, অর্থাৎ ভেলোসিটি বা বেগ যদি ধরি আমরা ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে সরণ বাই সময় অর্থাৎ এস বাই টি, এটা আমরা বলেছিলাম। এখন এই পুরো পথটাকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি, ছোট ছোট অংশে ভাগ করার লজিকটা তোমরা এইভাবে দিতে পারো যে সবসময় একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে এইভাবে যাবে না। সাধারণত আমি যদি জেনারেলাইজড ফর্মে যদি চিন্তা করি তাহলে কিন্তু সবসময় কিন্তু কোনো বস্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর যায় না, কোনো একটা বক্ররেখা বরাবর যায়। আর যখন আমরা কোনো একটা আর্ক বরাবর যখন যাচ্ছে, একটা বক্ররেখা বরাবর যাচ্ছে, এখানে আমি সরণ বলতে পারছি না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, একটা কনসেপ্ট এখানে, যদি আমরা খুব ছোট ছোট দৈর্ঘ্য নিই, এই দৈর্ঘ্যটা কিন্তু প্রায় স্ট্রেট লাইন, অর্থাৎ এই দৈর্ঘ্যটাকে কিন্তু আমি সরণ হিসাবে কনসিডার করতে পারি। সেক্ষেত্রে এই পথে আমার যাওয়া দরকার হচ্ছে না, এই পথেই কিন্তু আমি সরণটা পাচ্ছি। এখন যত পরিমাণ এই সমস্ত ছোট্ট ছোট্ট সরণ আছে, সাপোজ সেই ছোট্ট সরণটাকে আমি ডিএস বললাম, ডিএস বলতে ছোট্ট সরণটাকে ডেল্টা এস আমি ধরছি। ডিএস কোন কনসেপ্টে আসছে সেটা আমি পরে আসবো। ধরলাম ছোট্ট সরণ একটা ডেল্টা এস, এই ডেল্টা এস সরণটা হতে অবশ্যই ডেল্টা টি সময় লাগে, কারণ সরণ যত কম হবে সময় তত কম লাগবে। সেক্ষেত্রে ভেলোসিটিটা কি হবে, সেক্ষেত্রে ভেলোসিটিটা হবে ডেল্টা এস সরণ বাই সময়। এখন এরকম যতগুলো ডেল্টা এস বাই ডেল্টা টি পাবো, আমি সবকটা সরণের জন্য যদি যোগ করি, সবকটা এরকম অংশগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা টোটাল ভেলোসিটিটা আমি পুরো পথের ক্ষেত্রে পাবো। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আমি জেনারেলাইজেশন ফর্মে আসছি, কারণ সবসময় কোনো একটা বস্তু এই রাস্তা দিয়ে যাবে এমন কোনো মানে নেই, সবসময় সে যে এই রাস্তাটাকেই মেনটেন করবে এমন কোনো মানে নেই। সে সবসময় কোনো একটা বস্তু সবসময় বক্ররেখা বরাবরই যায়, কিন্তু সেইটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সরলরেখার মতন করে চিন্তা করছি। এখানে ভেক্টোরিয়াল অ্যাডিশন, ভেক্টরের কনসেপ্টটাকে আমি আনার চেষ্টা করছি। তো এখন দেখো, এই পথটা যদি খুব বেশি বক্র হতো, এইরকম বক্র হতো, সেক্ষেত্রে এই ডেল্টা এসটাকে, ডেল্টা এস এখানে কিন্তু তাহলে সরলরেখা থাকছে না, কিন্তু ডেল্টা এসটাকে যদি আরো ছোট করো, ডেল্টা এসটাকে যদি আরো ছোট করো, ডেল্টা এসটাকে যদি ছোট করতে থাকো, অর্থাৎ দৈর্ঘ্যটাকে যদি খুব ছোট করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যটা প্রায় সরলরেখিক হয়। তার জন্য আমরা কি করব, আমরা এই ডেল্টা টি টেন্স টু জিরো ধরবো। টেন্স টু জিরো বলতে জিরো নয়, জিরোর কাছাকাছি, অর্থাৎ খুবই যদি কম। ডেল্টা টি টেন্স টু জিরো বলার ফিজিক্যাল মিনিংটা হচ্ছে যদি খুবই কম হয়। তো ডেল্টা টি যদি টেন্স টু জিরো হয়, এই ডেল্টা এস বাই ডেল্টা টি কে এইভাবে লেখা হয় ডিএস বাই ডিটি। এই ডিএস বাই ডিটিটাকে বলা হয়, এই যে নোটেশনটা আমি পেলাম, এই নোটেশনটাকে বলা হয় সময় সাপেক্ষে সরণের অবকলন বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। কোন সরণের সাপেক্ষে, সময় সাপেক্ষে, অর্থাৎ তাহলে ভেলোসিটির আমরা ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন পাচ্ছি। ডেফিনেশনটা কি, যদি আমি টাইমের রেসপেক্টে অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমরা সরণের অবকলন করি, তবে গিয়ে আমরা কি পাবো, বেগ পাবো বা ভেলোসিটি পাবো। অথবা ডিএস ইজ ইকুয়াল টু কত, ভি ইন্টু ডিটি। তাহলে আমরা এস পেতে যাচ্ছি, এখন এই অবস্থা থেকে যদি আমাদের এস আসতে হয়, তো ম্যাথমেটিক্যাল নিয়ম অনুযায়ী আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। এই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের একদম বিপরীত একটা প্রসেস। এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সম্পর্কে আমি পরে আবার সেপারেট একটা ভিডিও করব। আপাতত এটুকু জেনে রাখো যে আমি ডেরিভেটিভ করে ভি পেলাম, আমি যদি আবার উল্টো কাজটা করতে চাই, অর্থাৎ এখন বেগের থেকে যদি সরণে আসতে চাই, অর্থাৎ আমি যদি সরণ বের করতে চাই, তাহলে আমাকে এই ইকুয়েশনটা ইন্টিগ্রেট করতে হবে বোথ সাইড। এখন ডিএস মানে, এখন ডিএস ইন্টিগ্রেশন বলতে বোঝাচ্ছে এখানে যতগুলো ছোট ছোট ডেল্টা এস আছে সবকটাকে ভেক্টর অ্যাডিশন করা। এখানে ভেক্টর অ্যাডিশনের কথাই বলবো, যেহেতু এখানে সরণের কথাটা আসছে। তাহলে এখানে ভেক্টর অ্যাডিশন করলে এই টোটাল যোগ করলে কি আসবে, এসি আসবে, টোটাল সরণটাই আসবে। টোটাল সরণ ইজ ইকুয়াল টু কত আসছে, ইন্টিগ্রেশন অফ ভিডিটি।
তাহলে ম্যাথমেটিক্যালি আমরা দেখছি, এটা পিওরলি ম্যাথমেটিক্যাল সেন্সে আমি কথাটা বলছি, এখানে ফিজিক্যাল মিনিংটা আমি এখনো আনছি না, কিন্তু ম্যাথমেটিক্যালি দেখছি যে যদি আমরা সরণকে সময় সাপেক্ষে একবার অবকল করি তাহলে আমরা বেগ পাবো, আর যদি আমরা কোনো বেগকে সময় সাপেক্ষে যদি সমাকল করি বা ইন্টিগ্রেশন করি তখন আমরা সরণ আবার বিপরীতে সরণটা পেয়ে যাব। এটা ছিল বেগের সঙ্গে সরণের যে ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটা দেখা একটা থেকে একটা আমরা কিভাবে পাচ্ছি। এখন নেক্সট আসি আমি ত্বরণে। আমাদের ত্বরণের বা অ্যাক্সিলারেশন কি ছিল? আমরা জানি যে ত্বরণের সংখ্যাটা ছিল, আগে বলেছিলাম, আগের ভিডিওটা অবশ্যই তোমরা ফলো করবে, ভি বেগ পরিবর্তনের হার। অর্থাৎ ধরলাম কোনো একটা সময় তুমি সময় যখন ক্যালকুলেট করা শুরু করেছো, আমি একটু আগে বলছিলাম যে যখন তুমি জাস্ট স্টপ ওয়াচটাকে অন করলে, এক্সপেরিমেন্টাল সেন্সে বলছি, তখন কোনো একটা বেগ ছিল ভি, কোনো একটা টি সময় পরে বেগটা দাঁড়ালো ইউ, সরি শুরুতে বেগটা ছিল ইউ, আবার বলছি, শুরুতে বেগটা ছিল ইউ এবং টি সময় পরে বেগটা হলো ভি। এখানে ইউটাকে বলছি আমরা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, আর ভিটাকে বলছিলাম অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি। এখানে বেগ পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। পরিবর্তন কতটা হলো? অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। আর পরিবর্তনের হার, ত্বরণ যেটা ছিল সেটা হলো বেগ পরিবর্তনের হার। তাহলে পরিবর্তনের হার কত হবে? টি সময়ে বেগ পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে পার ইউনিট টাইমে অর্থাৎ একক সময়ে বেগ পরিবর্তন কত? ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ত্বরণটা ছিল ভি মাইনাস ইউ বাই টি। এখন আমি আবার ওই ডেরিভেটিভের কনসেপ্টে আসি। যদি খুব ছোট্ট সময় ডিটিতে, ছোট্ট বলতে আমি বলছিলাম যে খুবই কম সময়ের ক্ষেত্রে আমরা চিন্তা করছি, তো খুবই ছোট্ট সময় ডিটিতে যদি বেগের পরিবর্তন ডিভি হয়, তাহলে একক সময় বেগের পরিবর্তন কত? অর্থাৎ বেগ পরিবর্তনের হার ডিভি বাই ডিটি। তাহলে ইন দ্য সেন্স অফ ডিফারেন্সিয়েশন আমরা ত্বরণটাকে তাহলে লিখতে পারছি বেগের সময় সাপেক্ষে একবার অবকলন। তাহলে সময় সাপেক্ষে যদি আমরা বেগের একবার অবকলন করি তাহলে আমরা কি পাচ্ছি? ত্বরণ পাচ্ছি। আবার বেগটাকে আমরা কিভাবে পাই? বেগটাকে আমরা পাই সময় সাপেক্ষে সরণের একবার অবকলন করে। তাহলে এটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ ভি, অর্থাৎ টি ডিডিটি বলতে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ অবকলন টি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে। কার? ভি এর ছিল। এখন ভিটা কত? ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ত্বরণটা আসছে যদি সময় সাপেক্ষে সরণের একবার ডেরিভেটিভ আবার আরেকবার ডেরিভেটিভ, মানে টোটাল হলো দুবার ডেরিভেটিভ। আমরা এই সাইন দিয়ে বলি দুবার ডেরিভেটিভ ডি টু এস বাই ডিটি টু। অর্থাৎ সময় সাপেক্ষে সরণের যদি দুইবার আমি অবকল করি, অথবা বেগের যদি আমি একবার অবকল করি, তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা পাচ্ছি ত্বরণ। এখন এখানে ত্বরণ কিংবা মন্দনের কনসেপ্টটা বলি, যে তোমরা এখন জিজ্ঞেস করবে মন্দনটা কি। অবশ্যই মন্দনটা কখন হবে? যদি সময় সাপেক্ষে বেগটা সময় সাপেক্ষে যদি বেগটা কমে, অথবা অন্তিম বেগটা যদি কম হয়, প্রাথমিক বেগটা যদি বেশি হয়, তো ন্যাচারালি এটা নেগেটিভ আসবে, তখন এই ডেরিভেটিভের মধ্যেও নেগেটিভ আসবে। তো ইনকেস যদি কোনো আমাকে সরণের সমীকরণ দেওয়া থাকে, আমি একটা এক্সাম্পল একটু পরে দেখাবো। কোনো একটা সরলরেখার সমীকরণে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, গতির সমীকরণ। সেই গতির সমীকরণে আমাকে ত্বরণ বের করতে বললো, কিন্তু এই ডেরিভেটিভ করে করে আমি যখন শেষ পর্যন্ত আসলাম তখন আমি দেখলাম যে ত্বরণটা নেগেটিভ আসছে। তখন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাকে ত্বরণ বের করতে বলা হচ্ছিল, কিন্তু গতিটার মধ্যে মন্দন আছে, গতিটাতে ত্বরণ নেই। তো একটু পরে আমরা সেই এক্সাম্পলে আসবো। তো যেটা আমি বললাম যে যখন আমরা অবকলের সাহায্যে আমরা, তাহলে আমি এখন এর বিপরীত দিকটাকেও চিন্তা করতে পারি। বিপরীত দিকটা কিরকম? তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কত? এ ডিটি। তাহলে এখানে আমরা যদি ডিভি এর ইন্টিগ্রেশন করি তাহলে তো মোট বেগ পরিবর্তনটা দিচ্ছে, আর মোট বেগ পরিবর্তন ত্বরণের সঙ্গে এভাবে সম্পর্কযুক্ত। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? উল্টো রাস্তায় আমরা বেগ পরিবর্তন আর ত্বরণের রাশিমালাটা পাবো, সেখান থেকে আমরা বেগ পরিবর্তনটা পাবো। তাহলে বেগ পরিবর্তন থেকে আমরা ত্বরণ পাচ্ছি এই সম্পর্ক ডেরিভেটিভ দিয়ে, আর ত্বরণের থেকে আমরা বেগ পরিবর্তন পাচ্ছি সমাকল দিয়ে। আশা করি
সমাকল এবং অবকলের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এখন এই কনসেপ্টটা কতটা কার্যকারী তার জন্য ওই আমি আগেই যেই ইকুয়েশনগুলোর কথা বলছিলাম, যে ইকুয়েশনগুলো আমি অলরেডি আগের দিন এস্টাবলিশ করেছিলাম, এই ইকুয়েশনগুলোই আমরা ডেরিভেটিভের কনসেপ্টে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। তো যেটা একটু আগে দেখলাম, এখানে অলরেডি আমরা দেখছি যে a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তো এখান থেকেই আমি আমার ডিসকাশনটা শুরু করি। তো ডিভি ইজ ইকুয়াল টু কত, a ইন্টু ডিটি। তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোন সাপেক্ষে? এখন টি এর লোয়ার লিমিট কত, অর্থাৎ তুমি কখন থেকে টিটাকে হিসাব করা শুরু করেছো? জিরো সময় থেকে। তুমি যে মুহূর্তে স্টপ ওয়াচ অন করো সেই মুহূর্তে টাইমটা শূন্য থাকে, আর তুমি কোনো একটা টাইম টি অবধি তুমি টোটাল ক্যালকুলেশনটা টোটাল দেখতে যাচ্ছ কতটা কতটা বেগ আসছে। আর টি ইজ ইকুয়াল টু জিরোতে বেগ কত ছিল? ইউ ছিল, কারণ শুরুতেই বেগ কত ছিল? টি ইজ ইকুয়াল টু জিরোতে বেগ ছিল ইউ, আর টি ইজ ইকুয়াল টু টিতে অর্থাৎ সময় টিতে বেগ আসছে ভি। তাহলে অ্যাট টিতে এখানে বেগ কত আসছে? ভি। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমরা কি পাবো? বেগ পরিবর্তনের সঙ্গে ত্বরণের সম্পর্ক পাবো। তো এখানে কি ডিভি এর ইন্টিগ্রেশন ভি, এখন ভি এর লিমিট কি বসছে? লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসছে এখানটা। আর এ ইন্টু টি, ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি, যেটা আমি বললাম রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশনটা করলে আমি সেই রাশিটাই পাবো আবার। তাহলে শূন্য থেকে টি। তাহলে এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এভাবে করে বসাতে হয়, ইজ ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস জিরো। তাহলে দেখো এখান থেকে কত আসছে? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত আসছে? এটি। দিস ইমপ্লাই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস টি। লক্ষ্য করো আমরা সমীকরণটা আবার এখানে এস্টাবলিশ করতে পারছি। যে সমীকরণটা আমি অলরেডি এস্টাবলিশ করেছিলাম আগের দিন, সেই সমীকরণটা আমরা কলনবিদ্যা অর্থাৎ ক্যালকুলাসের কনসেপ্ট থেকে আমরা জানছি। এখন যদি এই লিমিটের কনসেপ্টটা যদি তোমাদের মাথায় না ঢোকে, তাহলে আমি এটাকে অন্যভাবে চিন্তা করছি। আমি এই ইন্টিগ্রেশনটা নর্মালি এইভাবে লিখছি ইন্টিগ্রেশনটাকে। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা বাইরে কেন এলো? ইন্টিগ্রেশনের বাইরে কেন এলো? কারণ আমি বলছিলাম আগেই যে আমরা চিন্তা করছি ধ্রুবক ত্বরণগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ত্বরণ পরিবর্তন হচ্ছে না। আর যদি কোনো কিছু পরিবর্তন না হয়, পরিবর্তনশীল রাশির উপর পরিবর্তনশীল না হলে অর্থাৎ ধ্রুবক রাশির উপর ইন্টিগ্রেশন কিংবা ডিফারেন্সিয়েশনের কোনো ইফেক্ট থাকে না, কারণ ডিফারেন্সিয়েশন কিংবা ইন্টিগ্রেশন সবকিছুই পরিবর্তনের উপর ডিপেন্ড করছে। এখন যদি কোনো রাশি পরিবর্তনই না হয়, তাহলে সেটা তার ইন্টিগ্রেশন কিংবা ডিফারেন্সিয়েশন হবে না। তো সেটা অবশ্যই ইন্টিগ্রেশন কিংবা ডিফারেন্সিয়েশনের বাইরে আসবে। তো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ভি ডিভি এর ইন্টিগ্রেশন করলে আসে ভি এ ইন্টু টি প্লাস ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে ম্যাথমেটিক্যালি, যদি আমি ধরি ইন্টিগ্রেশনের নিয়ম এটাই। এখন এই কনস্ট্যান্টটা আমরা বের করি সবসময় বাউন্ডারি কন্ডিশনস থেকে। বাউন্ডারি কন্ডিশনস মানে এটা কি? অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ যেই মুহূর্তে তুমি স্টপ ওয়াচটা অন করেছিলে সেই মুহূর্তে বেগ কত ছিল? সেই মুহূর্তে ভি এর মানটা কত ছিল? ইউ ছিল। তাহলে এই দুটো বাউন্ডারি কন্ডিশন যদি তুমি এখানে বসাও, তাহলে দেয়ার ফর ভি এর জায়গায় ইউ বসাচ্ছ আর টি এর জায়গায় জিরো বসাচ্ছ প্লাস সি। দিস ইমপ্লাই সি ইজ ইকুয়াল টু তাহলে কত আসছে? ইউ। দেয়ার ফর ভি ইজ ইকুয়াল টু কত আসছে? তাহলে এটি প্লাস সি। সি এর ভ্যালুটা কত এসছে? ইউ এসছে। তাহলে এটি প্লাস ইউ অথবা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আশা করি তোমরা এই জায়গাটা বুঝে গেছো। এখন এখানে আমি কি বলছিলাম, যে যদি ত্বরণ কাজ করে, তাহলে অবভিয়াসলি এখানে প্লাস আসা উচিত। এখন দেখো যদি মন্দন কাজ করে, তাহলে ডেফিনেটলি এখানে মাইনাস আসবে। যদি সাপোজ মন্দন থাকে, তাহলে এ ইজ ইকুয়াল টু মন্দনের ক্ষেত্রে কত হবে? মাইনাস ডিভি বাই ডিটি, কারণ মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণটাকে যদি আমি নেগেটিভ সাইন নিই, সেটাকেই মন্দন বোঝাবে। তাহলে এটাই মন্দন। তাহলে এখানে কি আসছে? ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ডিটি। এখন বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করে এই সেম কন্ডিশনসগুলো তোমরা এটাই পাবে। এখানে একটা মাইনাস এটি আসবে, করে দেখাই, মাইনাস এটি প্লাস একটা আসবে সি। এখন দেখতে পাচ্ছ আশা করি। এখন টি ইজ ইকুয়াল টু জিরোতে ভি ইজ ইকুয়াল টু কত? ইউ। দেয়ার ফর টি ইজ ইকুয়াল টু জিরোতে যদি ভি ইজ ইকুয়াল টু ইউ বসাও, তাহলে সি ইজ ইকুয়াল টু ইউই আসবে। তাহলে দেয়ার ফর আমার কাছে কত আসছে? ভি ইজ ইকুয়াল টু
মাইনাস এটি প্লাস ইউ, অথবা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। লক্ষ্য করো প্লাস পাচ্ছ মাইনাসও পাচ্ছ, তুমি মন্দনের কনসেপ্ট থেকে মাইনাস পাচ্ছ, আবার ত্বরণের কনসেপ্ট থেকে তোমরা প্লাস পাচ্ছ। তো ত্বরণ আর মন্দনের দুটো কন্ডিশন যদি আমি একসঙ্গে ইম্পোজ করি, তো সিম্পলি জেনারেল ইকুয়েশনটা আসছে এ প্লাস মাইনাস সরি ইউ প্লাস মাইনাস এটি। আশা করি কলনবিদ্যার এই কনসেপ্টটা তোমাদের কাছে বোঝা গেল, যে আমরা কলনবিদ্যার কনসেপ্টটাকে ইউজ করি কিন্তু আমরা এই ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা খুঁজে পেলাম। এখন আমরা নেক্সট ইকুয়েশনগুলোতেও যাব। নেক্সট যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা আস্তে আস্তে প্রুভ করতে করতে আমরা দেখতে পারবো। তো প্রথমত যেটা আমরা জেনেছি এই পর্যন্ত, ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এখানে আমি প্রথমেই দেখিয়েছি ভি ইজ ইকুয়াল টু কত আসছে, ভি ইজ ইকুয়াল টু আসছে ডিএস বাই ডিটি। তাহলে এবং অলরেডি আমি এস্টাবলিশ করলাম, ত্বরণের ক্ষেত্রে আমি হিসাব করছি, আমি মন্দনের ক্ষেত্রে এখনো যাচ্ছি না। তো অলরেডি আমরা ত্বরণের ক্ষেত্রে হিসাব করলাম কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেয়ারফর ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। দেয়ারফর ডিএস ইজ ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এটি ডিটি। লক্ষ্য করো যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি, এখন যদি এই ইকুয়েশনটা আমরা ইন্টিগ্রেশন করি, আমরা এখান থেকে এস পেয়ে যাব, অর্থাৎ সরণ পেয়ে যাব। তো অবভিয়াসলি আমি ইন্টিগ্রেশন করলাম এখানে। এখন ইউটা ইন্টিগ্রেশনের বাইরে আসছে, কারণ যখন তুমি স্টপ ওয়াচ অন করেছিলে তখন বেগ ইউ ছিল, অর্থাৎ স্টপ ওয়াচ অন করার আগে ক্যালকুলেশন তোমাদের হাতে ছিল না। তো সেক্ষেত্রে এই ইউটা তোমাদের হাতে নেই। তো ডেফিনেটলি ম্যাথমেটিক্যালি আমি যদি চিন্তা করি তাহলে ইউটা একটা ধ্রুবক, আর এখানে এ তো ধ্রুবক কি ছিল, আমি যেটা বলছিলাম যে আমি ধ্রুবক ত্বরণের ক্ষেত্রে আমরা সমস্ত ক্যালকুলেশনগুলো করব। তো এই ইন্টিগ্রেশন টি ডিটি, এখানে ইন্টিগ্রেশন একটা ফর্মুলা পড়বে, ইনটু দি ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার এন ডিটি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেটা ম্যাথমেটিক্যালি আসে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস সি। তো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেয়ারফর কি আসছে, এখান থেকে আসলে এস ইকুয়াল টু ইউটি প্লাস এ ইন্টু টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে সি। তো এটা কত আসছে, এটা আসে দেখো ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই টু প্লাস সি। অলরেডি তোমরা বুঝে গেছো কোন ফর্ম্যাটটা এসছে। এখন আমাকে সিটাকে বের করতে হবে। আমরা জানি সিটাকে আমরা কিভাবে বের করি, বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করে। বাউন্ডারি কন্ডিশন বলতে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো কোনো একটা পজিশনে বস্তুটা ছিল, সেই পজিশনটাকে যদি আমি জিরো পজিশন ধরি, অর্থাৎ আমার সাপেক্ষে সেই দূরত্বটা শূন্য, তাহলে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরোতে সরণ কতটা ছিল, শূন্য। আমি এই কেসটা যদি ধরি, এই অবস্থাটাকেই আমি যদি এইখানেই আমার নির্দেশতন্ত্রে 0 0 বিন্দুটা রাখি, নির্দেশতন্ত্র সম্পর্কে আমি ভিডিওর শেষে একবার আলোচনা করব, 0 0 বিন্দুতে রাখি, তো 0 0 এটা কি, তাহলে এই টি ইজ ইকুয়াল টু জিরোতে সরণ কত ছিল, 0 ছিল। যদি 0 না থাকে সেটা কি হবে সেটা আমি একটু পরে বলবো। তো সরণটা 0, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে এস ইজ ইকুয়াল টু 0। আমি যদি এই ভ্যালুগুলো এখানে পুট করি, তাহলে দেওয়ার পর সি ইজ ইকুয়াল টু কত আসছে, 0। তো সি ইজ ইকুয়াল টু 0 0 বসাই, তাহলে এস ইজ ইকুয়াল টু কত আসছে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সিম্পলি এখানে যদি তুমি এখন মন্দন হিসাবে আসো, তাহলে তোমাকে একটা মাইনাস ইউজ করতে হবে। তুমি যদি বলো যে এখন যদি গতিটা মন্দনের থাকতো তাহলে কি করতাম, তাহলে তুমি এখানে ভি প্লাস ইউটির জায়গায় একটু আগে যেটা দেখালাম, যে তখন তুমি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি ইউজ করতে, সেক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে তুমি কনসেপ্টটা পেয়ে যেতে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখন থার্ড ইকুয়েশনটার আমি কনসেপ্টে আসি, সেটা হলো অলরেডি আমরা যেটা জেনেছি, এ ইজ ইকুয়াল টু আমরা কি জেনেছি, ডিভি বাই ডিটি। এখন ডিভি বাই ডিটিটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। কিছুই না, উপরে নিচে ডিএস ডিএস দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা ডিফারেন্সিয়েশনটাকে অর্থাৎ ডেরিভেটিভটাকে একটু সেপারেটভাবে লিখলাম। ডিভি বাই ডিটি, একটা ডিএস আমি এক্সট্রা আনলাম, তাহলে ডিএস আমি এখানে গুণ করতে হবে, তাহলে টোটালি যাতে অ্যাজ এ হোল ফরম্যাটটা সেম থাকে, ডিভি বাই ডিটি থাকে। তো এইভাবে কি লেখা যায়। এখন ডিএস বাই ডিটিটা কি, আমি অলরেডি দেখিয়েছি ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি,
অর্থাৎ ভেলোসিটি অ্যাট এনি টাইম, যে কোনো সময় ওর বেগটার কথা বলছে। তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএস, আদারওয়াইজ তাহলে কি হলো, এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএস। তাহলে এখন আমি ডিএস দিয়ে গুণ করি, একটা ক্রস মাল্টিপ্লাই করি, এ ইন্টু ডিএস ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি। অবশ্যই বুঝতে পারছো এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, ভিটা এখন ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে, কারণ ভি যে কোনো একটা সময় বেগ, এখন সেই বেগটা তো সবসময় প্রাথমিক বেগ না হতে পারে, টি ইজ ইকুয়াল টু জিরোতে তো বলছি না আমরা, তো যে কোনো একটা বেগ হবে, তা ভিটা এখানে পরিবর্তনশীল, আর ভি যেহেতু পরিবর্তনশীল রাশি, তো অবশ্যই ভিটা এখন ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। ভি এর যা খুশি মান হতে পারে, ভি এর মান এখন ইউ আমরা কিন্তু বলছি না এখনো। অবশ্যই ইন্টিগ্রেশন যখন করলাম প্লাস সি একটা আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, আমি আগেই বসিয়ে দিলাম, পরে বসানো উচিত ছিল এটার মতন। যাই হোক, সেটা আমাদের কনসেপ্টকে কোনো রকম হ্যাম্পার করছে না। তো এখানে যদি আমরা এ ইন্টিগ্রেশন করলে আসছে ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিভি, ইন্টিগ্রেশনটা অনেকটা এরকম, ভি টু দি পাওয়ার এন ডিভি যদি করি, তাহলে ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে এখানে আসবে ভি স্কোয়ার বাই টু প্লাস সি। তো এখন যেটা আমি বললাম যে আমরা আবার তোমার ইনিশিয়াল কন্ডিশন এখানে ইম্পোজ করব, ইনিশিয়াল কন্ডিশনটা ইম্পোজ করলে আমাদের কাছে ব্যাপারটা সি এর ভ্যালুটা বেরোবে। অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, এস তো অবশ্যই জিরো, যেটা আমি একটু আগে ধরেছিলাম, কিন্তু অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরোতে কিন্তু ভেলোসিটিটা জিরো না, ভি কিন্তু জিরো না, কারণ টি ইজ ইকুয়াল টু জিরোতে ভিটাকে আমরা যেটাকে বলি সেটাকে বলি প্রাথমিক বেগ। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, ইউ। অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, এস ইজ ইকুয়াল টু ডেফিনেটলি জিরো, বাট ভি ইজ ইকুয়াল টু ইউ, কারণ আমরা যখন টাইম ক্যালকুলেট করলাম তখন বস্তুটা স্থির ছিল না, তখন বস্তুটা কোনো একটা ভেলোসিটিতে ছিল, সেই ভেলোসিটিটা আমি ধরেছিলাম ইউ। তাহলে দেয়ারফর আমি যদি এই ভ্যালুগুলো এখানে আমি ইম্পোজ করি, তাহলে আসছে জিরো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু প্লাস সি, দিস ইমপ্লাইজ সি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইউ স্কোয়ার বাই টু। তাহলে এটা যদি আমি এখানে বসাই, সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা এখানে বসালে কি আসছে, এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু। তাহলে দুই দিয়ে যদি আমি বোথ সাইড গুণ করি, তাহলে আসছে টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অ্যান্ড ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। দেখো আমরা এই ইকুয়েশনটাতেও আসতে পারলাম। এখন তোমরা বুঝতেই পারছো যে আমরা ক্যালকুলাসটাকে এখানে কিভাবে ইউজ করছি, আর ক্যালকুলাসটাকে ইউজ করাটার কনসেপ্টটা একটু বেশি জেনারেলাইজড কনসেপ্ট, কেননা এখন যেটা আমি বলছিলাম যে সবসময় কোনো একটা বস্তু যে সরলরৈখিক পথেই যাবে এমন কোনো কথা নেই। বাস্তবে কোনো রাস্তা দিয়ে যখন একটা গাড়ি যায় সবসময় সরলরেখার পথে যায় না। তা এখন আমরা কি পুরো সরণটাকে নির্ণয় করতে পারবো না? আমরা কি সেক্ষেত্রে গাড়ির কোনো মুহূর্তে বেগটাকে নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাদের তখন এই কোনো মুহূর্তের যখন কথা বলছি সেই মুহূর্তের কথা চিন্তা করতে হবে, নির্দিষ্ট একটা মুহূর্তের মধ্যে আমাকে ক্যালকুলেশনটাকে সারতে হবে। সেক্ষেত্রে আমরা বেগের কনসেপ্টটা ওই মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি, আর ওই বেগটাই ওই মুহূর্তে আছে। এখন বেগ সময় সাপেক্ষে চেঞ্জ করতে পারে, যেমন টি যখন সময় টি তখন বেগ হয়েছে ভি, টি এ যখন সময় অন্য কিছু হবে বেগ অন্য কিছু হবে, সেক্ষেত্রে ফাইনাল ভেলোসিটিটা চেঞ্জ করবে। কিন্তু মোটের উপরে এই কনসেপ্ট থেকেই তো আমরা আসবো, এই ম্যাথমেটিক্স থেকে আমরা আসবো। তো আশা করি ম্যাথমেটিক্সে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কলনবিদ্যাটাকে অর্থাৎ ক্যালকুলাসটাকে আমরা ইউজ করে কিভাবে আমরা গতীয় যে ক্যালকুলেশনগুলো, গতি সংক্রান্ত মুভিং বডির যে ক্যালকুলেশনগুলো কত ইজিলি করতে পারি। আগের ক্লাসের তোমরা যদি একটু ক্লাস নোটটাকে একটু ফলো করে দেখবে, সেই ক্যালকুলেশনগুলো অনেক বড় ছিল, অনেক স্পেস নিচ্ছিল এবং ক্যালকুলেশনগুলো একটু কিছু কিছু জায়গায় একটু কমপ্লিকেটেড ছিল। কিন্তু যখনই আমরা এই ক্যালকুলাসের কনসেপ্টে আসলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালকুলেশনগুলো অনেকটা ইজি হলো। আর মূলত এই সমস্ত কনসেপচুয়াল প্রবলেমগুলোকে সলিউশন করার জন্যই কিন্তু ক্যালকুলাস ইনভেন্টেড হয়েছে। আর ক্যালকুলাস ইনভেন্টেড হয়েছে বাই দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ অল টাইম, আইজ্যাক নিউটন। তো আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে এই ক্যালকুলাস সম্বন্ধে কিন্তু পুরো ধারণা দেওয়া আছে, এবং সেই ক্যালকুলাসটাকে আমরা ডেইলি ফিজিক্সে প্রত্যেক দিনের মুভিং বডির ক্ষেত্রে, প্রত্যেক দিনের আমাদের এক্সপিরিয়েন্সে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করি টোটালি সেখানে ব্যাখ্যা করা আছে। তো এটা তো গেল আপাতত থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে আনা, ফর্মুলেশনগুলো করা উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। এখন
আমরা এখান থেকে কতগুলো প্রবলেম সলভ করছি, আর প্রবলেমগুলো সলভ করলে অবভিয়াসলি কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার হবে। এখন আমরা একটা প্রবলেম ডিসকাস করব। এত কিছু আমরা থিওরি ডিসকাস করলাম এতক্ষণ এবং ফর্মুলেশন করলাম, তো ফর্মুলেশনটাকে এখন কাজে লাগাই আর দেখি যে কিভাবে কাজে লাগাতে হয়। তো ফার্স্ট আমি প্রবলেম একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা প্রবলেমের ক্ষেত্রে এরকম ত্বরণের অর্থাৎ অ্যাক্সেলারেশনের রাশিমালাটা দেওয়া আছে, অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা এরকম দেওয়া আছে যে আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এখানে কন্ডিশনস বলেছে, এই প্রবলেমটার মধ্যে কন্ডিশনস এরকম দিয়েছে যে এখানে আলফা আর বিটাটা ধ্রুবক, এই দুটো জাস্ট ধ্রুবক, যে কোনো ধ্রুবক। আপাতত ধ্রুবকটা কত সেই সম্পর্কে না জানলে চলবে। সেখানে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ যেই সময় ক্যালকুলেশনটা শুরু করছি, সরণ বলেছে এক্স নট। সরণ এক্স নট বলা মানেটা কি? যদি ধরি যে আমার এটাই 0 বিন্দু, অর্থাৎ যেই বিন্দু থেকে যেটা আমার রেফারেন্স পয়েন্ট, আমি রেফারেন্স পয়েন্ট সম্পর্কে আগের দিনও বলেছিলাম, এই ভিডিও শেষে আমি আবার রেফারেন্স কেসে আসবো। তো রেফারেন্স পয়েন্ট থেকে কোনো একটা বস্তু এক্স যেহেতু বলছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ওর গতিটা হচ্ছে, যেটা আমি বলেছিলাম একমাত্রিক গতি, যে কোনো একটা দিকে হবে। তো যখন টি ইজ ইকুয়াল টু জিরোতে অলরেডি এই পয়েন্ট থেকে কিছুটা দূরত্ব ছিল, এই দূরত্বটা হচ্ছে এক্স নট, এবং সেই দূরত্বে বেগ বলা আছে ভি নট। ভি নট বেগ, অর্থাৎ যেটা আমি এতক্ষণ ইউ ধরছিলাম প্রাথমিক বেগ, এখানে সেটি প্রাথমিক বেগটাকে বলা আছে ভি নট, অর্থাৎ এই পয়েন্টে ওর বেগটা ছিল ভি নট। বলেছে যে এর বেগের যে এক্সপ্রেশনটা আর স্বর্ণের এক্সপ্রেশনটা বের করতে হবে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কোনো একটা সময়টিতে আফটার টাইম টি বেগটা কত এবং স্মরণটা কত, এটা জানতে চেয়েছি। অবশ্যই এখানে যেমন ত্বরণের একটা ইকুয়েশন আছে, অবশ্যই টি ইজ ইকুয়াল টু টিতে, অর্থাৎ সময় ইজ ইকুয়াল টু টিতে, টি সময় পরে বেগের তোমার এক্সপ্রেশনটা, অর্থাৎ ইকুয়েশনটা কি এবং ত্বরণের ইকুয়েশনটা কি সেটা জিজ্ঞেস করেছি। তো আমরা জানি কি, আমরা জানি এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। সো আমরা যদি এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি এখানে বসাই, তো ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন, ভি ইজ ইকুয়াল ডিভি ইজ ইকুয়াল টু আলফা টি ডিটি প্লাস বিটা টি স্কোয়ার ডিটি। দেয়ারফর এখন যদি এখানে আমরা যদি বেগটা বের করতে চাই, ভিটাকে বের করতে চাই, তো অবভিয়াসলি এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ডিভি ইজ ইকুয়াল টু আলফা যেহেতু ধ্রুবক বলেছে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে টি ডিটি, প্লাস বিটা যেহেতু ধ্রুবক বলেছে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে টি স্কোয়ার ডিটি, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে আমার কাছে সি। বোঝা গেল ব্যাপারটা? তো এখন যেটা আসছে ভি টি ডিটি টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এখানে এন কত 1, পাওয়ার কত 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে টি স্কোয়ার বাই 2, আর এখানে এন এর মান হচ্ছে 3, অর্থাৎ পাওয়ার 2, তাহলে এখানে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মানে 3 টি কিউব বাই 3 আসবে প্লাস সি। এখন যেটা আমি আগেও বলেছি যে সিটাকে বের করতে হয় বাউন্ডারি কন্ডিশনস ইম্পোজ করে। বাউন্ডারি কন্ডিশনসটা অলরেডি দেওয়া আছে এখানে, যে টি ইজ ইকুয়াল টু জিরোতে, ডেফিনেটলি টি ইজ ইকুয়াল টু জিরোতে অলরেডি দেওয়া আছে। টি ইজ ইকুয়াল টু জিরো যদি আমি এখানে বসাতে চাই, তাহলে আমাকে বেগের জায়গায় ভি নট বসাতে হবে এবং এক্স এর জায়গায় এক্স নট বসাতে হবে। এখানে আপাতত এক্স এর ব্যাপার নেই, এখানে শুধু জাস্ট ভি আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে যদি আমি বেগের জায়গাটা ভি বসাই, তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু আসে ভি নট সিম্পলি, কারণ টি ইজ ইকুয়াল টু জিরো বসা, বাকি সমস্ত কিছু এখানে ক্যান্সেলড আউট হবে বিকজ টি ইজ জিরো। তাহলে দেয়ারফর বেগের এক্সপ্রেশনটা কি আসছে? বেগের এক্সপ্রেশনটা আসছে ভি ইজ ইকুয়াল টু সি, সি এর ভ্যালুটা হচ্ছে ভি নট, অর্থাৎ প্রাথমিক বেগ ভি নট ইন্টু আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা ভি নট প্লাস আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউব বাই 3। তো এটা যেটা এলো, এটা আমার কাছে এলো টি ইজ ইকুয়াল টু জিরো টাইম, টি ইজ ইকুয়াল টু সময় টিতে বেগটা কত, অর্থাৎ টি সময় পরে বেগটা কত। এখন এখান থেকেই আবার প্রশ্ন এখন শেষ হয়নি, কারণ টি সময় পরে স্মরণটা কত সেটা জিজ্ঞেস করেছে। এখন আমরা স্মরণে আসবো।
তো আবার আমরা জানি কি বেগ তো আমরা পেয়ে গেলাম এই পর্যন্ত, ত্বরণের আর দরকার নেই। বেগ আমরা অলরেডি পেয়ে গেছি এবং বেগের সঙ্গে স্মরণের আমরা সম্পর্ক জানি ds/dt, অর্থাৎ স্মরণকে যদি সময় সাপেক্ষে একবার আমি অবকল করি তাহলে আমরা বেগটা পাবো, সেটা আমরা জানি। তো দেয়ারফর এই ইকুয়েশন থেকে আমরা এই কনসেপ্টটা, এই ভি এর ভ্যালুটাকে আমরা এখানে ট্রান্সফার করি, তাহলে ds/dt ইজ ইকুয়াল টু ভি নট প্লাস আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউব বাই 3। তাহলে আবার ক্রস মাল্টিপ্লাই হবে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসছে ds ইজ ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস আলফা বাই 2 ইন্টু টি স্কোয়ার ডিটি প্লাস বিটা বাই 3 ইন্টু টি কিউব ডিটি। অবশ্যই জানো এখন যদি আমি সরণ বের করতে চাই, এস বের করতে চাই, সরি এখানে এস হবে না, এখানে এক্স হবে, কারণ এখানে সরণটাকে এক্স দিয়ে বলা আছে, কারণ সরণটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, অর্থাৎ সরণের যে কোনো মান এখানে এক্স দিয়ে বলতে হবে, এস দিয়ে বলা যাবে না, এই অঙ্কতে সেটা বলেনি। তো যার জন্য আমরা প্রবলেমটার মধ্যে এসি ইউজ করছি, এক্সি ইউজ করব এস এর জায়গায়। তো অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে এবং তার সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। তো ভিনট যেটা ইন্টিগ্রেশনের বাইরে থাকছে বললামই যে আর টি ইজ ইকুয়াল টু 0-তে, আর টি ইজ ইকুয়াল টু 0-তে তো বেগটা ধ্রুবক থাকছে, সেটা আমাদের হাতে থাকছে না। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু টি প্লাস এখানে এন এর মানটা 2, তাহলে টি কিউব বাই 3 আসবে, আর 3 দুগুণে 6, তাহলে আলফা বাই 6 ইন্টু টি কিউব প্লাস এখানটার নিচে 4 আসবে, 3 ইন্টু 4 12 বিটা বাই 12 ইন্টু টি টু দি পাওয়ার 4 প্লাস সি। আবার যেটা বললাম যে সিটাকে আমাকে বের করতে হয় বাউন্ডারি কন্ডিশনস ইম্পোজ করে, আর বাউন্ডারি কন্ডিশনস অলরেডি গিভেন। এখন সেই বাউন্ডারি কন্ডিশনসটাকে পুট করবো, আর টি ইজ ইকুয়াল টু 0 বসাবো, টি যখন 0 বসাবো তখন এক্স এর জায়গায় আমরা এক্স নট ইউজ করবো, আর অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, therefore c is equal to x naught. therefore সরণের সমীকরণটা তাহলে কি আছে, x is equal to প্লাস c আছে, তাহলে প্লাস এই এখানে x নটটা বসাই, প্লাস ভি নট ইন্টু টি প্লাস আলফা বাই 6 টি কিউব প্লাস বিটা বাই 12 টি টু দি পাওয়ার 4। এটা আসলে আমার হচ্ছে সরণের রাশিমালাটা। তো বুঝতে পারলে তোমরা যে আমরা এখন এই প্রবলেমটাকে যদি তোমরা অ্যালজেব্রিক্যালি একটু চিন্তা করো তাহলে দেখবে যে অ্যালজেব্রিক্যালি বের করাটা অনেকটাই কঠিন, আর যদি আমরা ক্যালকুলাস ইউজ করি ক্যালকুলাসে খুব সহজেই আমরা এই এক্সপ্রেশনগুলো বের করতে পারছি, জাস্ট অবকল করে অথবা সমাকলন করে একটা ডেরিভেটিভ করতে হবে অথবা ইন্টিগ্রেশন করতে হবে। তো এরকম একটা অঙ্ক, একটা প্রবলেম এখানে শেয়ার করলাম। এখন যেটা আমি বলছিলাম যে আগের দিনে তোমরা রেফারেন্স পয়েন্ট সম্পর্কে আমরা জেনেছি, অ্যাকচুয়ালি রেফারেন্স পয়েন্ট না রেফারেন্স ফ্রেম নিতে হবে আমাকে, অর্থাৎ নির্দেশ তন্ত্র আমাকে জানতে হবে। এখন রেফারেন্স ফ্রেম সম্পর্কে একটু আলোচনা করি, আর সেই আলোচনা থেকে আমরা আবার বুঝতে পারবো যে এই চ্যাপ্টারের ডিসকাশনটা করলাম, সেই ডিসকাশনটাকে আমরা একমাত্রিক গতি কেন বলছি। রেফারেন্স ফ্রেম কাকে বলছে, যে যখন তুমি কোনো কিছুর পরিমাপ করো, আমি গতীয় পরিমাপের কথাই বলছি, গতীয় পরিমাপের ক্ষেত্রে তুমি কি পাও, প্রথমে সরণ পাও, তারপরে বেগ পাও, তারপরে ত্বরণ পাও। অর্থাৎ যদি তুমি সরণ না পাও তাহলে সরণের ডেরিভেটিভ, তাহলে তোমাকে সরণ প্রথমে পেতে হচ্ছে। সরণ যদি তুমি পাও তাহলে সরণের যদি সময় সাপেক্ষে একবার ডেরিভেটিভ করো তুমি ভি পাও, আবার ভি যখন পাও, ভি এর যখন তুমি একবার ডেরিভেটিভ করো সময় সাপেক্ষে তুমি তখন ত্বরণ পাও কিংবা মন্দন পাও। তো অর্থাৎ বেসিক থিং আমাকে এই সরণটাকে জানতে হয়। প্রথমে যদি তুমি সরণের ইকুয়েশনটাকে জানতে পারো তাহলে কিন্তু এইগুলো রাশি জানা সম্ভব। এখন তাই বলে এই রাশি জানলে আমি এটা জানবো না, অবশ্যই জানবো, সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে জানবো। কিন্তু বেসিক থিং কি, প্রথমে যখন তোমাকে আমি যদি বলি যে কোনো বস্তুটা সরণ, প্রথমে কি সরণটা প্রাইমারি মাপার সময় সরণটা কিন্তু প্রাইমারিলি মাপা যায়। তো এখন এই সরণটা তুমি কিভাবে মাপবে সেটার উপর নির্ভর করছে তোমার গতিটা একমাত্রিক হবে, দ্বিমাত্রিক হবে না ত্রিমাত্রিক হবে। তো এইটাই বললাম যে মাপার জন্য তুমি যে বস্তু বা যে বিন্দু সাপেক্ষে, যে বিন্দু যেটা আমি রেফারেন্স পয়েন্ট বলছিলাম, সেই বিন্দুর জায়গায় যদি তুমি একটা বস্তু রাখো, আমি আগের দিনও বলছিলাম, আগের ভিডিওতে এই কথাটা বলেছি, সেই বস্তুটাকে, যেই বস্তু সাপেক্ষে তুমি সরণটাকে মাপো এবং সরণের থেকে বাকি গতি রাশিগুলি মাপতে পারো, চিন্তা করো ব্যাপারটা ওইভাবেই। তো সেই বস্তু বা বস্তু সংস্থা, একটা বস্তু না থেকে অনেকগুলো বস্তু একসঙ্গে থাকতে পারে এখানে, তো সেই বস্তু সংস্থাটাকে বলা হচ্ছে
রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। তো এখন বস্তু সংস্থা বলতে কি, আমি একটা সাপোজ আমি চিন্তা করি যে আমার কাছে এরকম একটা আমি একটা রুমে আছি, আমি সাপোজ এরকম একটা রুমে আছি, যেই রুমের এটা আমার কাছে এটা এই রুমের ফ্লোর, আর এই রুমের ডান দিকের দেয়াল, আর এই দিকটা আছে বাঁ দিকের দেয়ালটা। এরকম সাপোজ তুমি একটা রুমে আছো। এখন রুমে কোনো একটা বস্তু রাখা আছে, যেই বস্তুটার কোনোভাবে সরানো সম্ভব নয়, কিংবা ওটাকে সরাও না তুমি। সাপোজ এখানটায় একটা নিচে একটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডটা ওয়ালের সঙ্গে লাগানো আছে, তো সুইচ বোর্ডটাকে তুমি কোনোভাবে সরাচ্ছ না। এই সুইচ বোর্ডটা কিন্তু, অর্থাৎ যেটা তোমার কাছে একদম পরম স্থির, অর্থাৎ একদম সারা জীবনের জন্য সেটা স্থির থাকবে, আপাতত যদি চিন্তা করে সারা জীবনের জন্য যেটা তোমার কাছে স্থির থাকবে, সেটাই তোমার জন্য একটা সুইটেবল রেফারেন্স পয়েন্ট হওয়া উচিত। কারণ তুমি যখনই কোনো কিছু ওই পয়েন্টের সাপেক্ষে মাপবে, সেই পয়েন্টটা একটা নির্ভুল পরিমাপ দেবে, কেননা ওইটা কোনো সময় এখান থেকে চেঞ্জ করে না। কিন্তু যদিও আমরা জানি যে পরম স্থির আর পরম গতিশীল বস্তু বলে কিছু হয় না, আর যার জন্যই রেফারেন্স পয়েন্টের ধারণাটায় আসতে হয়, কেননা আমার সাপেক্ষে কাউকে স্থির ধরতেই হয়, যাকে স্থির ধরছি সেটাই আমার কাছে রেফারেন্স ফ্রেম। তো এখন এই সুইচ বোর্ডটা যদি এখানে থাকে, এই সুইচ বোর্ডের সাপেক্ষে তুমি তিনটা অক্ষ চিন্তা করতে পারো। এটাকে বলি আমরা কার্টেসিয়ান রেফারেন্স সিস্টেম। তিনটা অক্ষ আমরা চিন্তা করতে পারি। একটা অক্ষ এই সুইচ বোর্ডটার নাক বরাবর, সেটাকে আমি ধরছি এক্স অক্ষ। আরেকটা অক্ষ এই সুইচ বোর্ডের সঙ্গে প্যারালি ওই দিকে গেল, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অ্যাক্সিসগুলোকে মিউচুয়ালি নিজেদের থেকে লম্ব নেওয়া হয়। আরেকটা ধরলাম আমি ওয়াই অক্ষ। তাহলে এই যে ফ্লোরটা, তাহলে এদিকে যদি পজিটিভ এক্স হয়, তো অবশ্যই এদিকটা নেগেটিভ এক্স হবে। অর্থাৎ আমি যদি বলি যে দেওয়ালের ওদিকে একটা আছে, ওদিকে কোনো বস্তু আছে, সেই বস্তু দূরত্বটাকে আমরা কিভাবে মাপবো? এটার থেকে যদি আমি সবসময় ডান দিকটাকে পজিটিভ এক্স অক্ষ ধরা হয়, এটা আমরা জানি, আর বাঁ দিকটাকে নেগেটিভ এক্স অক্ষ ধরা হয়। তাহলে এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা হবে নেগেটিভ ওয়াই অক্ষ। অর্থাৎ এদিক থেকে এই দিকটাকে আমরা দূরত্বটা ধরবো পজিটিভ দূরত্ব, আর এদিকটাকে ধরবো নেগেটিভ দূরত্ব। জাস্ট আমাকে লোকেশনগুলোকে সেট করা। আমি একটা লোকেশন দিয়ে দিলাম, কিন্তু এখন আমি যদি বলি যে কোনো একটা বল ধরলাম এই এই সুইচ বোর্ডটা থেকে বলটা 2 মিটার দূরত্বে আছে। 2 মিটার দূরত্ব কোন দিকে? এদিকে না এদিকে আমি কিন্তু কিছু এখানে বলছি না। তো যখনই আমি বলবো যে এই বলটার সোজাসুজি 2 মিটার -2 মিটার দূরত্বে আছে, তাহলে তখনই বুঝতে পারবো অ্যাকচুয়ালি বলটা দেয়ালের ওইদিকে আছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আর আমরা এখন যখন তুমি কোনো বস্তুর লোকেশন, কোনো একটা অবশ্যই সুইচ বোর্ডটার সাপেক্ষে কোনো একটা বস্তুর সরণ যদি হয় এক্স অক্ষ বরাবর, না হলে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ হয় যে কোনো একটা দিকে। যদি এক্স অক্ষ বরাবর যদি আমি ধরি যে কোনো একটা বস্তুর গতি আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই ধরছি, তাহলে সেই ধরনের গতিগুলোকে বলা হবে একমাত্রিক গতি, যেটা আমি এক্ষুনি এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। সেই ধরনের গতিগুলোকে বলি আমরা একমাত্রিক গতি। যদি কোনো একটা বস্তু এই সমস্ত জায়গাতে গতিশীল নয়, কিংবা এই রেখা বরাবরও গতিশীল নয়, এই সমস্ত কোনো একটা জায়গায় গতিশীল। এখন দেখো, এই সমস্ত কোনো একটা জায়গায় যদি তোমাকে ফার্স্ট লোকেশন যদি জানতে হয়, কারণ সরণ কতটুকু সরলো সেটা জানার আগে লোকেশনটাকে জানতে হবে, যে ওটা কোথায় আছে। সেটাকে বলি আমরা স্থানাঙ্ক। সাধারণত গ্রাফিক্যাল ভাষায় বলি, ম্যাথমেটিক্সের ভাষায় বলি সেটাকে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। তাহলে এখানে স্থানাঙ্ক জানতে গেলে আমাকে প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হয়, তারপরে আমাকে কি করতে হয়, তারপরে আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হয়। এটা নর্মালি একটা স্থানাঙ্ক জানার নিয়ম। তাহলে এই গতিটাকে জানার জন্য তোমাকে এক্স অক্ষ বরাবর যেতে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যেতে হচ্ছে। তাহলে এখন কিন্তু নির্দিষ্ট একটা অক্ষ বরাবর গেলে কিন্তু তুমি এই বস্তুটার সরণ নির্ণয় করতে পারবে না। তাহলে এই বস্তুটার সরণটা নির্ণয় করার জন্য আমাকে এখন দুটো অক্ষ দরকার হচ্ছে। এই ধরনের গতিগুলোকে, এখন বস্তুটা যদি এইভাবে গতিশীল থাকে, এই ধরনের গতিগুলোকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি, কারণ এখানে এই গতির দুটো মাত্রা। এখন যদি এই বস্তুটা যদি ফ্লোরে না থেকে শূন্যে থাকে, যদি শূন্যে থাকে, তাহলে এখন আমাকে শূন্যের দিকেও একটা অক্ষ চিন্তা করতে হচ্ছে, অর্থাৎ ওয়াই এবং এক্স আর ওয়াই উভয়ের সঙ্গে লম্ব আরেকটা অক্ষ, সেটাকে আমি বলবো জেড অক্ষ। তাহলে এটা যদি প্লাস জেড অক্ষ হয়, তাহলে
এটা অবশ্যই মাইনাস জেড অক্ষ হবে। তো যদি ধরলাম যে ফ্লোরের উপরে কোথাও আছে, তাহলে অবশ্যই সেটা প্লাস জেড অক্ষ বরাবর আছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে এক্স বরাবর ওয়াই বরাবর তো অবশ্যই আসতে হবে, কারণ এই বিন্দুটার প্রজেকশনটা এক্স ওয়াই তলে নিতে হয়, এটাকে প্রজেকশন বলে। সে সম্পর্কে আমরা ভেক্টরে পরে আলোচনা করব। আর বাকি জেড অক্ষ বরাবর উঠতে হয়, অর্থাৎ কতটা তোমাকে ফ্লোর থেকে উঠতে হচ্ছে সেটাকেও তোমাকে দেখতে হবে, কোথায় আছে এবং ওই পয়েন্ট থেকে কোথায় উঠতে হচ্ছে। অর্থাৎ এখন এই ক্ষেত্রে 3 নম্বর স্থানাঙ্কটা আমার কাছে দরকার হচ্ছে, যে এখন পয়েন্টের লোকেশনটা কি। এই পয়েন্টের লোকেশনটাকে আমরা এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে বলছি। এখন দেখো, বস্তুটা যদি এখন এই শূন্যে গতিশীল থাকে, তাহলে কিন্তু বস্তুটার লোকেশন আমাকে দেখতে গেলে আমার 3টা মাত্রা দরকার। এক্স অক্ষটাও দরকার, ওয়াই অক্ষটা দরকার এবং জেড অক্ষটা দরকার, কারণ ও ফ্লোরের থেকে কতটা উঁচু, অনেকটা উঁচুতে আছে। এখন সেই উচ্চতাটাও পরিবর্তন হতে পারে। এইখানে থাকলে প্রথমে গতির প্রথম দিকে উচ্চতাটা নিচের দিকে ছিল, আস্তে আস্তে সেটা উপর দিকে উঠতে থাকলো, এবং এইদিকেও সরলো তার সঙ্গে সঙ্গে উপর দিকে, অর্থাৎ তার এক্স অক্ষ ওয়াই, এক্স আর ওয়াই এর ভ্যালুও চেঞ্জ করে, তার সঙ্গে সঙ্গে একসঙ্গেই জেড ভ্যালুও চেঞ্জ করতে থাকলো। তাহলে এখানে তোমার 3টে স্থানাঙ্ক দরকার। তাহলে এই ধরনের গতিগুলোকে বলা হবে ত্রিমাত্রিক গতি। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে একমাত্রিক গতি কি, দ্বিমাত্রিক গতি কি এবং ত্রিমাত্রিক গতি কি। ত্রিমাত্রিক গতিটা বোঝা গেল কিন্তু। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে অবশ্যই জ্ঞাতব্য বিষয় কি একমাত্রিক। এই চ্যাপ্টারে আমরা একটা মাত্রার কথা চিন্তা করছি, যার জন্যই আমি যখন আমি প্রথমে বলেছিলাম একটা নির্দিষ্ট দিকে, আমি একটা নির্দিষ্ট দিকের কথা বলেছিলাম। এখন সেই নির্দিষ্ট দিকটা আমরা মাত্রার সাপেক্ষে হিসাব করব, যে যদি আমি একমাত্রিক গতি বলি তাহলে নির্দিষ্ট দিকটা হয় এক্স অক্ষ, নয় ওয়াই অক্ষ, নয় জেড অক্ষ, এট এ টাইম একটা অক্ষ বরাবর। আর যদি বলি ত্রিমাত্রিক, সেটা কোনো অক্ষ বরাবরই নয়, সেটা জেনারেলি একটা মুভমেন্ট হচ্ছে। সেই মুভমেন্টটাকে যদি আমাকে, সেই মুভমেন্টের লোকেশন যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে 3টা স্থানাঙ্ক দরকার, আর যার জন্যই সেই গতিটা হয়ে যাচ্ছে আমার কাছে ত্রিমাত্রিক। তো বোঝা গেল তো নির্দেশতন্ত্র এবং নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা গতিকে আমরা কখন একমাত্রিক বলবো, কোনো একটা গতিকে কখন আমরা দ্বিমাত্রিক বলবো, কোনো একটা গতিকে আমরা কখন ত্রিমাত্রিক বলবো, বোঝা গেল। এরকমই একটা প্রবলেম আমি এখন ডিসকাস করছি। তো প্রবলেমটাতে বলেছে কি, কোনো একটা বস্তু গতিতে আছে, কোনো একটা সময়ের টি পরে ওর এক্স স্থানাঙ্ক, অর্থাৎ ওর এক্স এর যে সমীকরণটা 7t প্লাস 4t স্কোয়ার, এবং ওয়াই স্থানাঙ্কের যে সমীকরণ সেটা হলো y ইজ ইকুয়াল টু 5t। জিজ্ঞেস করেছে যে t ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুটার ত্বরণ কত, 5 সেকেন্ড পরে বস্তুটার ত্বরণ কত, এটা জিজ্ঞেস করেছে। তো আমরা জানি যে ত্বরণ যদি জানতে হয়, আমাকে সরণের সময় সাপেক্ষে 2বার ডেরিভেটিভ করতে হবে। একটু আগে আমি বলছিলাম সেই কনসেপ্টটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে। তোমরা হয়তো নোট করেছো এবং নোটে হয়তো দেখানো আছে। নোট যদি করে থাকো তাহলে এখানে বলা আছে যে সময়ের সাপেক্ষে, কারণ আমরা জানি v ইজ ইকুয়াল ds বাই dt, তাহলে ddt অফ এখানে ds বাই dt, তাহলে সরণের 2বার ডেরিভেটিভ করতে হবে। তো এখানেও যদি ত্বরণ বের করতে চাই, আমাকে এক্স অক্ষ বরাবর ত্বরণ আলাদাভাবে বের করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আলাদাভাবে বের করতে হবে। তারপরে দেখতে হবে যে আদৌ রেজাল্টেন্ট ত্বরণটা কি হয়। তো প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর আলাদাভাবে চিন্তা করবো। দেখো এই গতিটা কিন্তু এক্স আর ওয়াই দুটোই আছে, আর এই গতিটা কিন্তু আর একমাত্রিক থাকছে না, এই গতিটা কিন্তু দ্বিমাত্রিক। অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু, এই যে প্রবলেমটা আমি ডিসকাস করছি, এই পার্টিকুলার প্রবলেমটা যেটা ডিসকাস করছি, এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু কোনো একমাত্রিক গতির প্রবলেম না, এটা দ্বিমাত্রিক গতির প্রবলেম। তো কিন্তু এটা রেজাল্ট থেকে আমি একটা কনক্লুশনে আসবো, সেটা আমি বলছি। তো এক্স অক্ষ বরাবর প্রথমে আমি ডেরিভেটিভ করবো একবার, সময় সাপেক্ষে একবার ডেরিভেটিভ করবো। আমাকে 2বার ডেরিভেটিভ করতে হবে দেখছি আমি এখানে। তো সময় সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আমার আসছে 7 ধ্রুবক, আর টি এর সাপেক্ষে টি এর অবকলন একই হয়, কারণ ddt অফ টি সেম থিং, 1 হবে, আর প্লাস 4t স্কোয়ার। এখন এখানে ডেরিভেটিভের একটা ফর্মুলা পড়বে, আমি ফর্মুলাটাকে এখানে বলে দিই যে ddt অফ t টু দি পাওয়ার n is equal to n into t to the power n minus 1, এই ফর্মুলাটাতে আসবে। তো এই ডেরিভেটিভ একটা ফর্মুলা। তো এখন এখানে যদি বসাই তাহলে 2 into t to the power 2 minus 1, আর 2 into 4 মানে 8 into t। আবার ডেরিভেটিভ করতে হবে, নাহলে ত্বরণ পাওয়া যাবে না। তাহলে ত্বরণ x অক্ষ বরাবর, আমি সেটাকে ধরলাম ax, তাহলে সেটা আসবে কত, d2x
ডিটি টু দুইবার ডেরিভেটিভ করতে হচ্ছে, অর্থাৎ ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে 7 প্লাস 8t। এখন 7 একটা ধ্রুবক, আমরা জানি ধ্রুবকের ডেরিভেটিভ হয় না। ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে? যেহেতু পরিবর্তন হয় না, ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় 0 হয়। এটা মনে রাখবে যে ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় 0 হয়, কারণ ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন যদি না হয়, ডিফারেন্স তো পাওয়া যাচ্ছে না, সুতরাং তার ডিফারেন্সিয়েশনও হবে না। সুতরাং ধ্রুবকের ডেরিভেটিভ, যেটা আমি বলছিলাম যে অবকলনের যে ইংলিশ নেম, সেটাকে আমি বলছি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্স যদি না থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন হয় না। তো 7ই থাকে, এর কোনো ডিফারেন্স হতে পারে না, তো এর কোনো চেঞ্জ হয় না, ডিফারেন্স হয় না। চেঞ্জ যেহেতু হয় না, তাহলে এটা ধ্রুবক, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0 প্লাস 8 বাইরে আসছে, আর টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1 হবে। তো দেখা যাচ্ছে যে এ এক্স ইজ ইকুয়াল টু কত আসছে? 8। এক্স অক্ষ বরাবর ত্বরণটা পাওয়া গেল কত? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি ধরি আমি, আমার সুবিধা মতন আমি এসআই ইউনিটি রাখলাম। ওয়াই অক্ষ বরাবর আসি, তো ওয়াই ইজ ইকুয়াল টু কত? 5t। তাহলে ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু তাহলে 5, এবং d2y বাই dt2, যেটা আমার কাছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দিচ্ছে, সেটা তো 0 আসবে, কারণ 5 এর ডেরিভেটিভ, 5 ও ধ্রুবক রাশি, এটা ডেরিভেটিভ 0। তো এখান থেকে কনক্লুশনটা কি আসলো? কনক্লুশনটা আসলো যে যেই গতিটার কথা এখানে বলা হচ্ছে না কেন, সেই গতির জন্য ত্বরণটা শুধুমাত্র x অক্ষ বরাবর আছে, ত্বরণটা y অক্ষ বরাবর নেই। এই কেসটার আমরা থিওরিটা কোনো একটা আলাদা ভিডিওতে দেখব, যখন আমরা প্রজেক্টাইল মোশন করব। প্রজেক্টাইল মোশন একটা 2 ডাইমেনশনাল মোশন, অর্থাৎ দ্বিমাত্রিক একটা গতি। সেই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তখন দেখব যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রেও কোনো একটা ক্ষেত্রে এরকম হয় যে ত্বরণটা একটা নির্দিষ্ট দিকে থাকে। তো সেটা আমি আসছি না। তো এই প্রবলেমটার যে কনক্লুশনটা কি আসলো, যে যেই গতিতেই হচ্ছে না কেন, গতির জন্য যে ত্বরণটা কাজ করছে, ত্বরণটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করছে না। তো এটা গেল কোনো একটা একমাত্রিক গতির যে সমস্ত কনসেপ্টগুলো বললাম, এবং কনসেপ্ট থেকে যে সমস্ত প্রবলেমগুলো করলাম। আমরা যখন ম্যাথমেটিক্সটা অ্যাপ্লাই করি এবং যখন কোনো প্রবলেমটা সলভ করি, প্রবলেমটা সলভ করার পরে যেই অ্যান্সারটা পাই, সেই অ্যান্সারটারও একটা ফিজিক্যাল মিনিং থাকে। এটাই ফিজিক্স পড়ার, এটাই কিন্তু আমার কাছে মূল লক্ষ্য থাকে, যে আমি যাই করি না কেন, আমার শেষমেশ আমাকে কোনো একটা কিছু রেজাল্টকে ব্যাখ্যা করতে হয়, এবং রেজাল্টটা আসে ম্যাথমেটিক্যালি, কিন্তু সেটাকে ফিজিক্যালি ব্যাখ্যা করতে হয়, যে তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে। তার মানে ঘটনাটাকে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি, প্রথমে ম্যাথমেটিক্যালি আসি, তারপরে সেটাকে আমরা ফিজিক্যালি ব্যাখ্যা করি ম্যাথমেটিক্স থেকে। এখানেও দেখছি যে ম্যাথমেটিক্স থেকেই এসছে, আর সেখান থেকে আমি বুঝতে পারছি যে ত্বরণটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই আছে। তো আশা করি এই দুটো ভিডিওতে তোমরা গতি সম্পর্কিত আলোচনাগুলো, কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। তোমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছো, অবশ্যই পারবে। অবশ্যই পড়াশোনা করতে হবে একটু বেশি বাড়িতে, নিজেকে সময় দিতে হবে। নেক্সট ভিডিওতে আমি এই 11-এর সিলেবাসে আরও নতুন নতুন কিছু ডিসকাস করব। Stay tuned and thank you very much.